আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন গণস্বাস্থ্য হোমিও নিবেদিত নাগরিক নিরাপত্তা এবং আগামী নির্বাচন শীর্ষক সংলাপ। আমি বিএম এরশাদ, সঙ্গে আছি, আপনাদেরকে জানাই স্বাগত। আমাদের সঙ্গে স্টুডিওতে আজকে যুক্ত হয়েছেন মোহাম্মদ আব্দুল হাকিম, দপ্তর সচিব, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। হাকিম, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। শুরুতে আপনার কাছে আসবো, নাগরিকের নিরাপত্তা এবং আগামী নির্বাচন নিয়ে জনমনে যে উৎকণ্ঠা, উদ্বেগ, যে সাধারণ ভোটাররা নির্বাচন কেন্দ্রে আদৌ সুষ্ঠুভাবে যে ভোট প্রদান করতে পারবে কিনা, এ নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বের সম্মুখীন হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি নির্বাচনের গুরুত্বকে আগে দিবেন নাকি নাগরিকের নিরাপত্তার গুরুত্বটা আগে দিবেন? ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক আপনাকে, এবং পাশাপাশি এসবিটিভি যারা দর্শকবৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনি অত্যন্ত চমৎকার একটা প্রশ্ন করেছেন যে নাগরিক নিরাপত্তা এবং জাতীয় নির্বাচন কোনটা আগে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। আমি যেটা মনে করি, নির্বাচন এবং জাতীয় নিরাপত্তা একে অপরের পরিপূরক, কারণ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট হচ্ছে নিরাপত্তা। তবে এখানে নির্বাচন হচ্ছে, নাগরিক নিরাপত্তাটা হচ্ছে খুবই এসেনশিয়াল এবং গুরুত্বপূর্ণ ইস্যু। কেননা মানুষ তো ভোট দেওয়ার জন্য কিভাবে কেন্দ্রে যাবে, কিভাবে ভোট দেবে, কোত্থেকে আজকে ঘর থেকে বের হবে এবং সেই ঘর থেকে বের হয়ে আবার সুন্দরভাবে বাসায় ফিরতে পারবে, প্রস্থান করতে পারবে, সেটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ ইস্যু। আমি যেটা মনে করি, নির্বাচন তো সবসময় হয়, কিন্তু নাগরিক নিরাপত্তাটা হচ্ছে এখানে আমাকে প্রথম ইস্যু হিসেবে নিতে হবে, বাইরের একটা ইস্যু। কারণ নিরাপত্তা যদি আমার নাই বা থাকে, তাহলে আমি নির্বাচন কিভাবে করব বা নির্বাচনে কিভাবে যাব, নির্বাচনটা রান কিভাবে করবে, প্রার্থীরা কিভাবে নির্বাচনটা রান করবে, উনি মানুষের কাছে কিভাবে ভোট চাইবেন কিংবা ভোট কিভাবে দিবেন, এই প্রচার যে প্রসারণাটা কিভাবে সে করবেন, সেটা সবচেয়ে কথা হচ্ছে নিরাপত্তা ইস্যুটা। তো নাগরিক নিরাপত্তাটা এখানে নাম্বার ওয়ান আমি রাখবো। কেননা আমি যদি ভোট দিতে যাই বা ভোট খুঁজতে যাই, আমাকে নিরাপত্তাটা আগে বিবেচনা করতে হবে। কারণ 24শে জুলাইয়ের পরে, 36শে জুলাইয়ের পরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে নিরাপত্তার বিষয়টা অত্যন্ত নাজুক পরিস্থিতি এখন শিকার। দেখা যাচ্ছে প্রতিদিন 1 থেকে 150 মানুষ মারা যাচ্ছে বাংলাদেশে। কেন হচ্ছে? সেটা হচ্ছে যে 34শে জুলাইয়ের পরে, 5 আগস্টের পরে নিরাপত্তার যে হীনতা এবং মব জাস্টিসের যে একটা প্রচারণা চলছে বা কর্মকাণ্ড চলছে, আইনি শাসনের প্রতি শ্রদ্ধাহীন চলছে, যে কারণে নিরাপত্তাটা খুবই এসেনশিয়াল হয়ে গেছে। এখানে আমি যেটা মনে করি, সরকারের উচিত এবং কর্তব্য, সেটা হচ্ছে নাগরিক নিরাপত্তাটাকে বিবেচনা করা। তাহলে কি আমরা আপনার আলোচনার মাধ্যমে এটা বুঝতে পারি যে নাগরিকের নিরাপত্তা বিধান করতে গিয়ে যথাসময়ে নির্বাচন না হয়ে নির্বাচনকে পিছিয়ে দেওয়া সম্ভব কিনা বা পিছিয়ে দেওয়ার পক্ষে কিনা? না, আমি যেটা মনে করি, নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই এবং অবকাশ নেই। কেননা আমি মনে করি সরকার যেহেতু নির্বাচনের ঘোষণা দিয়েছেন কিংবা দিবেন, মৌখিকভাবে দিয়েছেন যে আগামী ডিসেম্বর মাসে 2য় সপ্তাহে নির্বাচন তফসিল ঘোষণা করবেন, ফেব্রুয়ারির 7 তারিখের মধ্যে ইলেকশন হবে। তো সেক্ষেত্রে আগে সরকার নিশ্চয়, নির্বাচন কমিশন নিশ্চয় ওনারা নিরাপত্তার বিষয়টা বিবেচনা করেছেন। কারণ নির্বাচন করতে গেলে আমার কি লাগবে, কতজন পুলিশ লাগবে, আর্মি লাগবে, বিডিআর লাগবে, অর্থাৎ নিরাপত্তা বাহিনী, নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলো নিশ্চয় ওনারা বিবেচনা করেছেন। তো বিবেচনা করে ওনারা নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আমি আশাবাদী, আমি বিশ্বাস করি সরকার এটাকে কঠোরভাবে নিতে হবে। ঢিলেঢালাভাবে যদি আমি প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ, বিডিআর আমি মোতায়েন করলাম, কিন্তু আমি সেটাকে প্রয়োগ করলাম না, যথাযথভাবে সেটাকে আমি তদারকি করলাম না, সেক্ষেত্রে তো বাহিনী সেখানে নিয়োগ দিলে তো হবে না, সেটা তদারকি করতে হবে এবং যত স্থানে, যথাসময়ে, যথানিয়মে, যত তারিখে সেটা বাস্তবায়ন করতে হবে। এখন কিন্তু আরেকটা উৎকণ্ঠা নতুন করে আমাদের ভিতরে কিন্তু পরিলক্ষিত হচ্ছে, যেটা যে আপনি জানেন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যাকে জনগণ সবাই বলে থাকেন যে আপসহীন নেত্রী, তিনি কিন্তু খুব মুমূর্ষু অবস্থায় আছেন। আল্লাহ জানি না কখন তার কি হয়, তবে আমরা চাইবো যে সে যথাসময়ে সুস্থতা লাভ করুক। আবার অন্য কিছু হয়ে গেলে তো নির্বাচনের নিয়ে একটা হেজিটেনশনে পড়বে। তো যাই হোক, আমরা চাই যে তিনি দ্রুত সুস্থতা লাভ করে মানুষের মাঝে ফিরে আসুক। তো আমরা জানতে পারছি যে আপনি ঢাকা 10 আসনের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় নির্বাচন করতে চাচ্ছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে। তো সেখানে নির্বাচন করতে গিয়ে আপনি জনগণের সাথে মানে নিজেকে কিভাবে সম্পর্কিত করেছেন এবং আগামী নির্বাচনে আপনি কতটা জয়ের ক্ষেত্রে? হোমিওপ্যাথ এটা শুধু একটি চিকিৎসায় নয়, এটা একটি আস্থা, একটি ভরসার নাম। বিশ্বের কোটি মানুষ এখন বিশ্বাস করে আরোগ্য হয় এখন আর স্বপ্ন নয়, বরং সম্ভব।
ক্যান্সার যে কোনো স্টেজের নিরাময় ও আরোগ্যের জন্য আপনিও চলে আসুন নির্ভাবনায়। আমরা আপনাকে দেব ডাক্তার SM সারোয়ার স্যার সহ বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা আধুনিক চিকিৎসা। আমাদের বিশ্বাস, আমাদের চিকিৎসায় আপনার রোগ নিরাময় হবে ইনশাল্লাহ। চিকিৎসা নিতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ধন্যবাদ। প্রথমত বেগম খালেদা জিয়া, যিনি পরপর 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, আমি ওনার আশু রোগ মুক্তি কামনা করছি। কারণ আল্লাহ পাক ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, হয়তো একদিন আগে কিংবা পরে। তো উনি এখন যথেষ্ট বয়সবান হয়েছে, প্রায় 80 ছুঁই। আজকে সারা দেশের মানুষ উৎকণ্ঠায়, বিশেষ করে যারা জাতীয়তাবাদী রাজনীতি করেন তারা নয়, আমরা যারা আমাদের ভিন্ন মতাদর্শী সংগঠন করি, রাজনীতি করি, আমরাও তার দ্রুত সুস্থতা কামনা করি। কারণ একজন মুসলমান হিসেবে, একজন মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষের সুস্থতা কামনা করা, এটা আমাদের জাতিগত কর্তব্য, ইমানি কর্তব্য। এই জন্য আমি আপনার স্টুডিওর মাধ্যমে যারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, আমাদেরকে দেখছেন SBTVর এই স্টুডিও থেকে, আমি আল্লাহ পাকের দরবারে অশেষ কামনা করছি যাতে আল্লাহ পাক ওনাকে সুস্থতা দান করেন। আর দ্বিতীয় যেটা বিষয়, নির্বাচনের কথা। আসলে নির্বাচন তো এটা হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনের ধারাবাহিক কর্মসূচির একটা অংশ বিশেষ। আমরা যারা রাজনীতি করি, আমরা যারা মানুষের কথা বলি, মাটি ও মানুষের পক্ষে কথা বলি, রাজনীতি করি, আমরা জাতীয় ইস্যু নিয়ে কথা বলি, আমরা নির্বাচন করি, সবসময় করি। এখন ঢাকা 10-এ নির্বাচন করার জন্য আমি মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করেছি। তো সেক্ষেত্রে আমি আমার মতো করে আমার সাংগঠনিক পদ্ধতিতে কর্মসূচিগুলো আমি অব্যাহত রেখেছি এবং পাশাপাশি এখানে সাধারণ জনগণের সাথে যেভাবে মিশানো দরকার আমি সেভাবে মিশার চেষ্টা করতেছি। তবে ইনশাল্লাহ আমি আশাবাদী এলাকার মানুষ আমাকে নিবে এবং একজন সৎ মানুষ হিসেবে, আপনাকে মূল্যায়িত করবে, শিক্ষিত মানুষ হিসেবে। কারণ আমি যে রাজনীতি করি ওই রাজনীতির মধ্যে দুর্নীতির কোনো ছোঁয়া নেই এবং বিশেষ করে নীতি নৈতিকতার বলিষ্ঠতা বিদ্যমান যার কাছে নেই তাকে মানুষ ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। জি, চমৎকার বলেছেন। আমি আপনার কাছে আরেকটা বিষয়ে আসবো। আমরা জানি যে বিএনপির একটা বৃহত্তর জোট আছে এবং জামাত ইসলামী ইতিমধ্যে 8 দলীয় একটা জোট করেছে। তো আপনারাও একটা জোট করে মাঠে নেমেছেন, বৃহত্তর সুন্নি জোট। এই বৃহত্তর সুন্নি জোট সম্পর্কে আমরা জানতে চাই। ধন্যবাদ। আসলে আমরা সুন্নি জোট গত 30শে আগস্ট জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে বৃহত্তর সুন্নি জোট গঠন করা হয়েছে 3টা সংগঠনের সমন্বয়ে। এখন যেহেতু বাংলাদেশের এখন রাজনীতির পট পরিবর্তন হচ্ছে, কারণ স্বাধীনতার পর থেকে যারা ক্ষমতা এসেছেন তারাই কোনো না কোনোভাবে ফেসিবাদীর ওই কাঠগড়ায় দাঁড়িয়েছেন, দেশের দোসর হিসেবে আখ্যায়িত হয়েছেন এবং তারা ক্ষমতা যাওয়ার পরে সমস্ত চরিত্রদের সম্পূর্ণ কথাবার্তা, আদর্শিক চেতনা সবকিছু পরিবর্তন হয়ে যায়। এখন মানুষ বিএনপির প্রতি অতিষ্ঠ এবং আওয়ামী লীগের প্রতি অতিষ্ঠিত আছেই, পাশাপাশি অন্যান্য যে সংগঠনগুলো আছে, বিশেষ করে জামাত ইসলামী যেটা আছে, ওনারা আসলে যদিও ওনারা ইসলামী সংগঠন নিজেদেরকে দাবি করে, ওনাদের কর্মকাণ্ড কথাবার্তাগুলো যোজন দূরে ইসলামী চিন্তাধারা থেকে। তো সেক্ষেত্রে যেহেতু এই বাংলাদেশ আউলিয়ার দেশ, ফির মাশায়েখদের দেশ, আপনি যদি ইতিহাস আপনি দেখেন, আপনার পূর্বপুরুষ দেখবেন, 2-3 পুরুষদের হিন্দু দেখবেন বা অন্য ধর্মাবলম্বী হতে পারে, সেটা আমরা সবাই। কিন্তু যেহেতু আমরা পৃথিবীর ইন্নাদ্দিন ইনদাল্লাহ ইসলাম, আল্লাহ পাকের যে মনোনীত ধর্ম, আমরা ইসলামের ধর্মীয় 360 আউলিয়ার দেশ, আমরা মুসলমান। তো সেক্ষেত্রে আমরা যেটা এখন দেখছি মাঠে ময়দানে যে চাহিদাটা পূরণ করবার জন্য বৃহত্তর সুন্নি জোটের কোনো বিকল্প নেই। আমরা যেখানে গিয়েছি সেখানে মানুষের সাড়া পেয়েছি। আমরা যেখানে গিয়েছি মানুষ আমাদেরকে খুব সহজভাবে নিচ্ছে যে না, আমরা এবার বিকল্প হিসেবে বৃহত্তর সুন্নি জোটকে আমরা গ্রহণ করব এবং এদের যারাই প্রার্থী আসবে আমরা তাদেরকে ভোট দেব এবং বিজয় করব। কিন্তু সাধারণ জনমনে কিন্তু একটা প্রশ্ন রয়ে গেছে যে আসল ইসলাম কারা? জামাত বলতেছে ইসলামিক দল, চরমনাই বলছে ইসলামিক দল, আবার আপনাদের এই বৃহত্তর সুন্নি জোট বলছে মূল আদর্শের ইসলামের যে আকীদা সেটা হচ্ছে সুন্নিদের মধ্যে। আপনি কাকে মূল্যায়িত করবেন যে কোন দলটা আসলে? আমরা বিভ্রান্তি যে এটা অত্যন্ত চমৎকার এবং সমসাময়িক কিছুর মধ্যে প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি যে প্রশ্নটা করেছেন, আসলে সাধারণ মানুষ তো বুঝে না, ইসলাম বুঝে, কিন্তু এতগুলো কিন্তু বিষয় বোঝার বিষয় না। আসলে আমাদের বাংলাদেশে
আমরা যদি ইখতিয়ারউদ্দিন বক্তের খিলজি রহমতুল্লাহ যদি ইতিহাস দেখে 1201 সালে উনি বাংলাদেশে এখানে এদেশে এসেছেন, আসার পর থেকে রাষ্ট্রীয়ভাবে কিন্তু ইসলামটাকে উনি প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করেছেন। পাশাপাশি আপনি যে কথাটা বলেছেন যে জামাত ইসলামী আছে, চরমনাই আছে, অনেকগুলো অবশ্য আছে, কিন্তু এদের সাথে আমাদের সাথে মতাদর্শ ভিত্তিক আকীদাগত আমাদের পার্থক্য আছে। পার্থক্যটা কি? এটা বিশাল বিষাদ, ব্যাখ্যার অবকাশটাকে, সময়ের অবকাশটাকে এখন বলা সম্ভব না। তুমি এতটুকু সংক্ষিপ্ত বলবো, সেটা হচ্ছে জামাত ইসলামী মূলত ওনারা আল্লাহ এবং রসুলের পথে বিশ্বাসী না, মূলত মৌদুদের আদর্শে বিশ্বাসী, যার জন্ম হচ্ছে পাকিস্তানে এবং সে লন্ডনের বাসন থেকে শুরু করে গোলাম আদম সৃষ্টির হাকিকত থেকে শুরু করে এবং বিভিন্ন যে বইগুলো রেখেছে ওই বইগুলোর মধ্যে অনেকগুলো বিষয় আছে যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক। এবং আপনি সম্প্রতি শুনেছেন যে আপনার জামাত শিবিরের একজন আইনজীবী শিশির মনির উনি বলেছেন যে পূজা আর রোজা একই মুদ্রায় টেপিটপি। এটা কোনো হিন্দু বলে না, কিন্তু হিন্দু ধর্ম বলেছে কেউ? আমি বলবি আপনার কথা, আমি বলি কোনো হিন্দু বলে নাই যে পূজা রোজা একই মুদ্রায় টেপিটপি, আর কোনো হিন্দু বলে নাই যে ধর্মমর্যাদার ইসলাম সবার, ধর্মমর্যাদার উৎসব সবার। কোনো হিন্দু কিন্তু বৌদ্ধ খ্রিস্টানরা বলে না, কিন্তু আমরাই বলছি। তো সুতরাং এখন যারা জামাতে ইসলামী করে, আমি মনে করি ওনারা যে কথাগুলো বলছেন যে একটা বুট দিলে 18 কোটি নামাজের সমান, আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন জামাত শিবির কমাতে আসবে, কখন সিদ্ধান্ত দিয়েছেন, কোন বৈঠকে দিয়েছেন, কোথায় দিয়েছেন, এটা এখন জনগণ জানতে চায়। এটার উত্তর মানুষ এখন পাচ্ছে না। আবার নিজেকে গডফাদার বলছে, কিং অফ চিটাগং বলছে, গার্ডিয়ান অফ চিটাগং বলছে, এবং বেহেশতের টিকিটও বিক্রি করতেছে। বেহেশতের টিকিটও বিক্রি করতেছে। আসলে বেহেশতের টিকিট তো সবাই বিক্রি করতে পারে না। আমরা যারা আমরাও বলি যে আমরা বেহেশতের রাস্তাটা দেখিয়ে দেই, বেহেশত দিতে পারবো না, আমার সে ক্ষমতা আমার নাই। তো যিনি বেহেশতের মালিক তো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেছেন আনা কাসিমুল্লাহি ইউতি, রাসূল বলেছেন যে আমি আল্লাহ আমাকে দেন, আমি সেটা বন্টন করি। এবং সর্বপ্রথম রাসূল ইসলামে তো উনি দুলহার একজন নব সেজে দুলা সেজে প্রথম বেহেশতে প্রবেশ করবেন, কারণ কিয়ামত ওনার জন্য হচ্ছে, ওনাকে সম্মানটা দেখানোর জন্য মনোনীত করা হয়েছে। সুতরাং এই জামাত বলেন এবং সরমরাই বলেন, এটা কিন্তু পরিপূর্ণ রাসূলকে ভালোবাসেন না। এবং পাশাপাশি যারা কারবালার ময়দানে যে আপনার দ্বন্দ্ব হয়েছিল, যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে যে ইয়াজিদকে উনি মুমিন মনে করে, সরমনাইরা বলে যে 100 টাকার নাকি দুনিয়াকে সে কি নামাজ পড়তো, নফল নামাজ পড়তো, অথচ সে ছিল ফাসেক বেঈমান। সুতরাং এখানে আদর্শিক অনেক দূরত্ব আছে, এগুলো সাধারণ মানুষ জানে না। ইনশাল্লাহ আমরা মানুষকে জানানোর চেষ্টা করতেছি। আগে আমরা মানুষকে বুঝিয়েছি, এখনো বোঝাচ্ছি আপনাদের মাধ্যমে। বর্তমান যে নতুন সোনার বাংলা SBTVর মাধ্যমে আমরা জনগণকে জানাতে চাই যে এদেশে যদি সত্যিকার কোনো দল থাকে, সত্যিকার কোনো আদর্শ থাকে, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ প্রদত্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত মত ও পথকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে। এবং সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের পদাঙ্ক অনুসরণকারী সংগঠন হচ্ছে সুন্নি মতাদর্শবাদী সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতৃত্বে বৃহত্তর সুন্নি জোট ইনশাআল্লাহ আগামী দিনে প্রত্যাশা পূরণ করতে পারবে, মানুষের আশা পূরণ করতে পারবে। সেই বিষয়ে মোহাম্মদ আব্দুল হাকিম, আমরা আলোচনা করতে করতে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি, আমরা বিদায় নেব। তবে তার আগে আপনার কিছু দর্শকদের উদ্দেশ্যে কিছু জানতে চাই। সম্মানিত দর্শক শ্রোতা, SBTVর যে আয়োজন হয়েছে এটা অত্যন্ত চমৎকার হয়েছে, এবং আমি আশাবাদী SBTV দেশ এবং জাতির কল্যাণে বিশেষ অবদান রাখবে। এবং যারা আজকে আমাদেরকে দেখছেন, আমাদেরকে উপভোগ করছেন, আমাদেরকে দৃশ্যমান দেখছেন, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি SBTVর সাথে থাকবেন এবং SBTVর সমস্ত প্রোগ্রামগুলো আপনারা দেখবেন, উপভোগ করবেন এবং শেয়ার করবেন, দেশ এবং জাতিকে জানিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, মোহাম্মদ আব্দুল হাকিম, আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আমাদের সঙ্গে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।